এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কি তালো আমারে সুন্দর লাগেনি? আপনি এত সকালে উঠে গেলেন, আবার রেডি হচ্ছেন, কোথাও যাবেন নাকি? হ, জামো। তুমি তো কইলা আইজ যেন তাড়াতাড়ি বাড়ি ফিরি, তো তাড়াতাড়ি ফিরতে হইলে তাড়াতাড়ি যাইতে হইব না? নাঝা কারণ শুনে বুঝতে পারে এই লোকের আর তর হয়েছে না। নাঝা নরম গলায় অন্যদিকে তাকাতে তাকাতে তসিরকে খুঁচা মেরে বলে, লুইচা বেটা, রাত পোহাতে না পোহাতেই শুরু করে দিচ্ছেন প্রস্তুতি। ধুর বেডি শাহুয়া, লুইচামি দেখছো কি? আচ্ছা হয়েছে, যা গিয়ে বসে চাটা খান। কি বইসা খামো? চা তো পুরাই ঠান্ডা। নাঝা কিছু বলে না, চুপচাপ চার কাপটা নিতে যায়। উদ্দেশ্য কিচেনে নিয়ে রেখে আসা, কিন্তু তার হয় না। তসির ওর হাত টেনে ধরে নিজের নিকটে নিয়ে আসে। নাঝার কোমরে হাত দুটো রেখে চঞ্চল ছোঁয়া ছড়িয়ে দেয় তার শরীর জুড়ে। নাঝা লজ্জায় গুটিয়ে যায়, লাজে লাল হয়ে আসে ওর মুখাবয়ব। নতজানু দৃষ্টিতে হালকা হালকা হাসতে হাসতে বলে, তৌসির কি করছেন? যান এখন কাজে যান, সব রাতে। নাঝার এই লজ্জা দেখে তৌসিরের হার্ট অ্যাটাক করার অবস্থা। ওর সবুজ বাঘিনী এভাবে লজ্জাও পায়। বাহ, কি সুন্দর দিন তার দেখতে হচ্ছে। তৌসির নাঝার থুতনিতে মৃদু স্পর্শ করে ওর লজ্জায় টুকটুকে হয়ে ওঠা মুখশ্রী তুলে নিজের দিকে তাক করায়। নাঝাও এবার তৌসিরের মুখে পানে তাকায়। তৌসির প্রেমে ডুবা চোখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নাঝার লালচে আভায় ফুটে ওঠা স্নিগ্ধ মুখপানে। নাঝার লজ্জার উষ্ণতায় গাল দুটো গোলাপের পাপড়ির মতো টুকটুকে হয়ে গেছে। মুখটা দেখে মনে হচ্ছে লজ্জার রঙে রাঙানো সাদা গোলাপ। তসির নাঝার এই রূপ দেখে বড়ই অবাক আর মুগ্ধ, ভীষণ মুগ্ধ। শুধুই মুগ্ধ নয়, মোহগ্রস্ত সাথে বিস্ময় সিক্ত। তসির ধীরে ধীরে নাঝার ডান গালে নিজের বা হাত রাখে আর মুখ এগিয়ে নিয়ে টুপ করে একটা চুমু এঁকে দেয় নাঝার লাজে লাল হয়ে ওঠা বাম গালে। তারপর ঠোঁট তুলে আবারও ঠোঁট ঠেসে ধরে নাঝার ঠোঁটের কিনারায়। নাঝা চোখ বুজে নেয়। তসিরের এই স্পর্শে নাঝার চামড়ার নিচের স্নায়ুগুলো কেঁপে উঠছে বারংবার। তার স্পর্শে শিরশিরে অনুভূতি জাগছে দেহে। তসিরের স্পর্শটুকু মনে হলো রাসামের মতো গলে পড়ছে ওর ত্বকে। নাঝার ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে। তসিরের ঠোঁটের ছোঁয়ায় মৃদু বিদ্যুৎ নেমে আসছে শরীরে। নিজেকে সামলাতে না পেরে নাঝা তসিরের বুকে হালকা করে ধাক্কা দিয়ে বলে, সরুন, যেখানে যাচ্ছিলেন ওখানে যান তো। এসব সব সময় ভালো লাগে না। আরে, নয়া নয়া বিয়া করলাম, উত্তেজনা তো আমার একটু থাকবই। একটু তো সহ্য তোমারে করতেই হইব। কইতরি। নাঝা দীর্ঘশ্বাস ছাড়ে। এই লোকটা সবসময় উল্টোপাল্টা ভাষায় কথা বলে, যা ইচ্ছে তাই। নাঝার মনে কিছু একটা আসে, তাই গুনগুনিয়ে তসিরের বুকের হাত রেখে পাঞ্জাবির বোতামগুলোর উপর হাত বোলাতে বোলাতে নিজের মারাত্মক সুন্দর সবুজ নয়না একটু শুরু করে নরম হাসি নিয়ে তসিরের দিকে ঘাড় কাত করে তাকিয়ে বলে, আমি তো আপনার স্বামী হিসেবে সবসময় মেনে নিলাম, তাই আপনার কিন্তু এখন থেকে প্রতি সপ্তাহে নতুন 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 গিফট দিতে হবে। পয়সা বাঁচাইতে 2 বছর ধইরা আন্ডারওয়্যার কিনি না, 3 বছর ধইরা নয়া লুঙ্গি কিনি না, আর তুমি সপ্তাহে সপ্তাহে গিফট মারাইও না। তৌসিরের কথা শুনে নাঝা স্তব্ধ হয়ে যায়। কি একটা অবস্থা! এত সুন্দর করে বলল, তারপরেও এই লোক এভাবে উত্তর দিল। তিতা মিঠার কোনো মূল্য এই মানবের কাছে নাই। তারপরেও নাঝা তৌসিরকে করা কিছু বলে না। হাঁস থেকে পণ করেছে, সব সহ্য করে নেবে। নিজেও না হয় একটু কেপটেমে শিখে নেবে, একটু আয় করে নেবে, মানিয়ে নেবে। বিগত জীবনে তো অনেক বিলাসিতাই করলো, এখন না হয় একটু কম বিলাসিতা করবে। ধীরস্থিরে তসিরকে ঠিক করে নিবে। বউয়ের কথা তো শুনতেই হবে। সে তসির যত বড় সন্দাই হোক, আর ওর সন্দামি গুন্ডামি নাঝা আস্তে আস্তে ছাড়িয়ে নিবে। সংসার জীবনের তো এখনো শুরুই হলো না। সব ভুলে নাঝা সুন্দর একটা জীবন কাটানোর স্বপ্ন দেখছে এই মন্দ লোকের সাথে। সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সে এই মন্দ লোকের নিন্দার সংসারই করবে। নাঝা তসিরের পাঞ্জাবের কলার টেনে ধরে গোড়ালিতে ভর দিয়ে উঁচু হয়ে তসিরের মুখের সামনে মুখে নিয়ে ফিসফিসিয়ে বলে, আপনি আমায় টুনির মা রাখেন না? হ্যাঁ, আপনি যদি আপনার ওই আখেরি
কিপটেমি না ছাড়েন তাহলে সাফ সাফ স্পষ্ট করে বলে দিচ্ছি, আপনার টুনি বা টোনার মা হব না আমি। কিপটামি তো আমি করি, তাহলে আমার না হওয়া টুনা বা টুনির দোষ কি? কেন আনবেন তাদের পৃথিবীতে? এত কিপটেমি করে সন্তান পালা যায় না তৌসির। আমি ম্যানেজ করলাম বা করে নিলাম, কিন্তু যখন আমাদের একটা সন্তান হবে তখন তার সাথে এমন করবেন আপনি? এই এত টাকা পয়সা কাদের জন্য? ওগুলাইগেই তো ভাবতেছি এই বছরই একটা নিমো, এরপর 2 বছর পর আরেকটা। বয়স তো কম হইল না, ওদের কোনো অভাব রাখবো না। তারপর কও আমার টুনাটুনির মা হইবা। এমন যদি হয় তাহলে হওয়াও যায়। টুনির মা কি বলেন, আপনাকে বানানোই যায় টুনির বাপ। তৌসির নাঝার কথায় একগাল হেসে সাহস করে নাঝার ঠোঁটে ঠোঁট বসিয়ে গাঢ়ভাবে চুমু খেয়ে নেয়। নাঝাও বাধা দেয় না, উল্টো 2 হাতে তৌসিরের গলা জড়িয়ে ধরে। তৌসির নাঝাকে চুমু খেতে শিখত এমনই মুহূর্তে পেছন থেকে বিবেজানের গলা ভেসে ওঠে। বউয়ের লগে ঘষাঘষি পরে করবানে, এখন নিচে আও, পাশা দিয়া তো আইকালা পাশ ডুইকা গেছে। কি হইছে? নিচে পুলিশ আইছে, নতুন ওসি ওইটা আইছে, তাড়াতাড়ি আয়। চলো। বিবেজান কটমট চোখে নাঝার দিকে এক নজর তাকিয়ে ফের তৌসিরের দিকে তাকিয়ে বলেন, ঠোঁটমোচ রক্ত পড়তাছে। চলো। এই বলে সামনে পা বাড়ায় নিচে যাওয়ার জন্য। নিচে এসে দেখে বাড়ির সবাই এখানে উপস্থিত। ওর বাপ চাচা 4 জনের 4 জন এখানে, দাদা জানোর সাথে। ওর মা, চাচি, চাচাতো ভাই বোনরা সবাই এক কোণে দাঁড়িয়ে আছে। পুলিশ কয়েকজন এসেছে বাড়িতে। তৌসির নিচে নেমে সবার মাঝখানে দাঁড়িয়ে গিয়ে বিস্ময় নিয়ে নিজের বাবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হইছে এখানে? তার বাবা কিছু বলার আগে ওসি ফারদিন এগিয়ে সে হাতের লাঠিটা ঘোরাতে ঘোরাতে বলেন, কি হওয়ার বাকি আছে মিস্টার তৌসির? ও সরি মেয়র সাহেব। মানে বুঝতে পারলেন না নেতা সাহেব? তাহলে স্পষ্ট শুনুন। এতটুকু বলে ফারদিন তৌসিরের মুখোমুখি দাঁড়িয়ে রুক্ষ চোখে তৌসিরের চোখে চোখ রেখে কঠিন গলায় বলে, আপনার নামে গুরুতর মামলা আছে, অর্গান ট্রান্সফারের, ডার্ক ডিলের, খুনের আর কত কত ক্রাইমের প্রুফও আছে। তৌসিরের ভেতর কেঁপে ওঠে। সামান্য পুলিশ কিভাবে এসব জানলো? তৌসির ভয় না পেয়ে ফারদিনের চোখে চোখ রেখে জিজ্ঞেস করে, প্রমাণ দেখান। ফারদিন তৌসিরের মুখের সামনেই ফোন ধরেন। ফোনের স্ক্রিনে ঝুলছে তৌসিরের সেই পতিতা মেয়েটিকে খুন করার দৃশ্য, অর্গান বের করে নেওয়ার দৃশ্য, ড্রাগস ডিলের সময়কার দৃশ্য। তৌসির স্তব্ধ হয়ে এক দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে থাকে। মুখে কথা নেই, একদম চুপ। উপস্থিত সবাই যেমন এতক্ষণ নীরবতা পালন করেছিলেন, তৌসিরও তেমন নীরবতা পালন করতে থাকে। ফারদিন ফোনটা প্যান্টের পকেটে ঢুকিয়ে নিতে নিতে তাচ্ছিল্যের সাথে বলে, অবাক হলেন? আমি অবাক হয়েছি। এই প্রুফ কেউ একজন আমাদের দিয়েছে। এগুলো এআই ভাববেন না, এগুলো রিয়াল। কিন্তু আপনাকে এইসব অপরাধে অ্যারেস্ট করা হলো। ইউ আর আন্ডার অ্যারেস্ট। নাঝা তৌসিরদের পেছনে পেছনে এসেছিল। সিঁড়ির কাছে এক কোণে দাঁড়িয়ে সব দেখছেও। তৌসির এসব দেখে নিরুত্তর। নিজের সব পাপ ধরা পড়ে যাওয়ায় ও নিরুত্তর। নাঝার চোখ দুটি টলমল করছে এগুলো দেখে, কিন্তু অশ্রু বাইরে আসার শক্তি পাচ্ছিল না। মুখ থেকে গলা পর্যন্ত একটা দলা পাকানো কষ্ট উঠে আসছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে স্তব্ধ। বাইরের নাঝা এখনো দাঁড়িয়ে, কিন্তু ভেতরে যে নাঝা, যে তৌসিরের সাথে সুন্দর সংসারের স্বপ্ন দেখছিল, সে এতক্ষণে সিঁড়ির কোণেই মৃত্যুবরণ করেছে। বাইরের শরীরটা শুধু তার মৃত্যু পরবর্তী যান্ত্রিক খোসা মাত্র। সারা শরীর থর থর করে কাঁপছে নাঝার, কিন্তু এ কোনো ভূমিকম্পের ধাক্কা নয়। এ হলো ভূমিকম্পের কেন্দ্রে দাঁড়িয়ে থাকা মানুষের কম্পন। যে দেয়াল ধরে নাঝা জীবনে একটু নিরাপত্তা, একটু ভালোবাসা আশা করেছিল, সেই দেয়ালই যে আসলে ছেঁড়া কাগজের আবরণ ছিল, তা এখন নির্মমভাবে প্রমাণিত হলো। নাঝা তো শুধু একটুখানি শান্তি ভিক্ষা করেছিল ভাগ্যের কাছে। চেয়েছিল অতীতের ক্ষতগুলোই একটু মলম লাগাতে, নতুন করে বাঁচতে। একটা সাধারণ, সুন্দর, নিষ্পাপ সকাল দেখতে চেয়েছিল এই মন্দ লোকের সাথে। কিন্তু শেষ সকালের প্রথম রোদ ওঠার আগেই সব আলো কেড়ে নেওয়া হলো। সবটা সরিয়ে এক ভয়াবহ অন্তহীন সন্ধ্যার অন্ধকারে ডুবে গেল। শুরুর আগেই শেষ।
নাজহার মস্তিষ্কে সত্যটা তীরের মতো নয়, তপ্ত লোহার শিকের মতো বিচ্ছে গিয়ে। তার স্বপ্নগুলো ছিল ফুলের পাপড়ির মতো নরম, কিন্তু এই এক মুহূর্তের আঘাতে তা শুধু ধুলোয় মিশেনি, চূর্ণ বিচূর্ণ হয়ে মিশে গেল সেই বিশ্বে। যা তৌসিরের জীবন এখন শুধু রইল এক কবর সমান গভীর শূন্যতা আর এক আশাহীনতার তীক্ষ্ণ বেদনা, যা শিরায় শিরায় বইছে। নাছা বুঝতে পারে তার আর নিজের বলতে কিছু রইল না, যা রইল তা শুধু তার নিজেরই ভেঙে যাওয়া অন্তরের অন্ধকার গহ্বর। তৌসির বুঝে যায় আজ তাকে হাজতে যেতেই হবে, ঘুষটুস দিয়েও কাজ হবে না, সব শেষ হয়ে গেছে। এই অফিসার নাছর বান্দা। তৌসির ঘাড় ঘুরে পেছনে তাকাই, দেখতে পাই নাঝাকে, দেখতে পাই নাঝার অসহায় চোখের চাহনি, দেখতে পাই ঠোঁট শুকিয়ে গেছে তার সবুজ বাঘিনীর, যে নয়নায় সবসময় তৌসিরের জন্য রাগ বরাদ্দ থাকতো, আজ সেই নয়নায় অসহায় চাহনি। তৌসিরের এতক্ষণ একটু ভয় করেনি, খারাপ লাগেনি, কিন্তু নাঝার অবস্থা দেখে শ্বাস ফেলতেও কষ্ট হচ্ছে, বুকে ঘা মেরে ধরছে এক তীক্ষ্ণ ব্যথায়। তৌসিরকে নিজের দিকে তাকাতে দেখে নাঝার ঠোঁট ভেঙে চোখে জমা পানিটুকু ছেড়ে দিয়ে বাচ্চাদের মতো বলে উঠে, তৌসির, আপনি সত্যি চলে যাবেন? এই বলে নিঃশব্দে চোখের পানি ফেলতে থাকে। নাঝার এই চোখের পানি তৌসিরের শরীরের শিরায় শিরায় দুঃখের র্যাশ বাঁধিয়ে দেয়। তৌসিরের মনে হয় এই বুঝি কেউ বক্ষ পেঞ্জর হতে কলিজাটা জোর করে খাবলিয়ে টেনে টেনে বের করে নিচ্ছে। তৌসিরের গলায় সে কথা আটকে যায়। ও ঢুক গেলে ফারদিনের দিকে তাকিয়ে বলে, আমি আপনার লগে যাব 5টা মিনিট, আমার স্ত্রীর সাথে কথা বলতে দিন। ফারদিন তৌসিরের মুখে স্ত্রী শুনে থতমত খায়, মনে করেছিল বোন হবে। ফারদিন প্রথমেই নাঝাকে দেখে টাসকে খেয়েছে। ফারদিন ভেবেছিল এ হয়তো বিদেশি কেউ তাদের বাড়িতে বেড়াতে এসেছে। এখন দেখে সে বাংলাতে কথা বলতে পারে, তার উপর তৌসিরের স্ত্রী। ফারদিন তৌসিরকে জিজ্ঞেস করে, আপনার স্ত্রী? হ্যাঁ, আমার অর্ধাঙ্গিনী। ফারদিন কিছু বলবে তার আগে তৌসিরের বাবা বলেন, ওসি সাহেব নতুন বিয়ে করেছে, কিছু বোঝাপড়া করে নিক যাওয়ার আগে, একটু সময় দিন একান্তে। ফারদিন এটা শুনে একজন মহিলা অফিসারকে বলেন, আপনি তাদের সাথে যান, তারা যে ঘরে কথা বলবেন তার বাইরে দাঁড়িয়ে থাকবেন। এই আদেশ দিয়ে অন্য অফিসারদের দিকে তাকিয়ে বলে, এবারই প্রত্যেকের ঘর সাজ দাও, সাথে সবার ফোন। একজন যখন ক্রাইমের সাথে জড়িত তাহলে পরিবারে কেউ থাকতে পারে। এই আদেশের বিরুদ্ধে বেবিজান কিছু বলার জন্য মুখ খুলবেন তার আগেই ফারদিন বলে ওঠে, ম্যাডাম, ওয়ারেন্ট আছে। ব্যাস, বেবিজান চুপ করে যান। আর কি বলবেন, বাস তো খেয়ে নিয়েছেন। তৌসির আর নাঝাকে নিচে একটা রুমে 5 মিনিটের জন্য কথা বলার সুযোগ দেওয়া হয়। দরজা আগলিয়ে দরজার বাইরে মহিলা অফিসার দাঁড়িয়ে আছেন। তৌসির নাঝার গালে হাত রেখে চোখের নিচের পানি বৃদ্ধাঙ্গুল দিয়ে মুছতে মুছতে বলে, তুমি কান্দো কিসের লাইগা? এই খারাপের জন্য চোখের পানি ফেললো না তো? আমি সারা জীবন থাকবো নাকি? 2-1 মাস থাকা লাগতে পারে। ওদেরকে ঘুষ দিয়ে দিন, কিছু ঘুষ দিয়ে দিলে নেবে না, আপনাকে ছেড়ে দেবে। আরে তালুকদারের মাইয়া, তুমি দেখি আমার থেকেও বড় বদমাস। ঘুষের কথা কও, ঘুষ দিলে মানব না। আমি কি করে থাকবো একা? আমার রাতে ভয় লাগে তৌসির। আপনার বুকে ঘুমিয়ে অভ্যাস হয়ে গেছে। আপনার দেওয়া যন্ত্রণাগুলো আমার বড্ড প্রিয়। আপনিহীন কিভাবে থাকবো? আমার একটুখানি ভালো থাকার হলেও আপনার প্রয়োজন। কেন এমন হয়? আমি আপনার সাথে থাকবো তো, তাহলে কেন আপনি চলে যাবেন? আমি খুব খারাপ? আমার সাথে সংসার না করার জন্য পালিয়ে যাচ্ছেন দায়িত্ব থেকে? নাঝার এই আর্তনাদ তৌসিরের শ্রবণ ইন্দ্রিয় ভেদ করে সরাসরি তার বিবেক দংশনের কেন্দ্রে আঘাত হানছে। নাঝার কথাগুলো শুনে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর, তবে তা বাতাসের অভাব নয়, বরং নিজেরই শ্বাসরোধকারী অপরাধ বোধের ভার। তৌসির নাঝাকে বুকে টেনে ধরে শক্ত করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে, ওর চুলে হাত বুলিয়ে বলে, আরে বেটি ব্যাং, কান্দিস কেন? শোন, আমি চলে আসবো কিছুদিন পর, আর যদি না আসি তাইলে তুই চইলা যাইস, ডিভোর্স দিয়া দিবনে। আপনার জন্য অপেক্ষা করব। আমি দ্বিতীয় পুরুষের নাম নিজের সাথে কোনোদিনও জুড়াবো না। তৌসির নাঝাকে আর কিছু বলতে যাবে এমন সময় ফারদিন ঘরের দরজা ঠেলে প্রবেশ করে আর বলে, তৌসির সাহেব, সময় শেষ।
আমারটারে যাইতে হইব? আমি যেতে দেব না আপনাই। কেন যাবেন আপনি? আমি আপনাকে ছাড়া ঘুমাতে পারি না। আপনি জানেন তো আমি একরোখা মানুষ। আমার সাথে কেউ অত কথা বলে না। আপনি শুধু বকবক করেন। আপনার বকবক না শুনলে আমার শান্তি মেলে না। আপনি গালি দিয়ে কথা বলতে পছন্দ করেন না? যা ইচ্ছে গালি দেন, আমি রাগ করব না। তারপরও থেকে যান তসির। আমার খুব কষ্ট হচ্ছে। আমার কলিজাটা কেউ ছিঁড়ে নিচ্ছে। এই আহাজারি শুনে তসিরের মনে হচ্ছে বুকের বাম পাশটায় কেউ যেন তপ্ত শলাকা গেঁথে দিয়েছে। প্রতিটি হৃদস্পন্দন এখন কষ্টের দলিল হয়ে গেছে। তসির অনেক কষ্টে নাঝাকে নিজের থেকে ছাড়িয়ে ওর চোখ মুছে দিতে দিতে বলে উঠে, এ বেটি শাওয়া, এমনে কান্দিস না। আমি চলে আসমো তো, আসমু কয়েকদিন পর। তোরে কানলে মায়া লাগে না? ফারদিন এটা দেখে মনে মনে বলে, একজন পরী কাটতেছে একজন সরোয়ারের জন্য। কি বিশ্রী ব্যাপার। ফারদিন হাত করা নিয়ে তসিরের দিকে এগিয়ে আসে। এ দেখে তসির নাঝার কাছ থেকে এক পা সরে আসে। সে মাথা নিচু করে হাত বাড়িয়ে দেয়। ফারদিন তসিরের হাতে হাত করা পরিয়ে দেয়। নাঝা অসহায় বিস্ফোরিত চোখে তাকিয়ে রয় তসিরের দিকে। ওর প্রাণবন্ত সবুজ চোখ দুটো আজ শুকনো। ভেতরের সব জলীয় অংশ শুকিয়ে পাথরের গুঁড়োয় পরিণত হয়েছে। নাঝার মনে হলো ওর ফুসফুস তীরে বেরিয়ে আসতে চাওয়া গলা ফাটানো চিৎকারটা তার কণ্ঠনালীতে এসে আটকে গেছে। নাঝার ইচ্ছে হচ্ছে উন্মাদিনীর মতো কাঁদতে, পৃথিবীকে তার যন্ত্রণার কথা জানাতে, কিন্তু নিয়তি তাকে নির্বাক অসহায় পুতুলে পরিণত করে দিয়েছে। নাঝার এই অসহায় নীরব চাহনি তসিরের ভেতরের সব প্রাচীর ভেঙে দিচ্ছে। তসিরের কাছে হাত করা এখন আর কেবল গ্রেপ্তারের প্রতীক নয়, এটি নাঝার অন্ধকার হয়ে যাওয়া ভবিষ্যতের প্রতীক, যার জন্য সে নিজে দায়ী। ফারদিন শান্ত অথচ কর্তৃত্বপূর্ণ কণ্ঠে বলে ওঠে, চলুন সাহেব। তসির এলোমেলো পায়ে সামনে পা বাড়ায়। তার শরীরটা বাধ্য হয়ে সামনে যাচ্ছে, কিন্তু তার বিবেক, তার ভালোবাসা এবং তার সমস্ত অনুশোচনা সব কিছুই তীব্রভাবে পেছনের নাঝার দিকে ছুটে যেতে চাইছে। নিজের সবুজ বাঘিনীর সবুজ নয়নে নিজের জন্য নিঃশব্দে ঝরে যাওয়া চোখের পানি তসিরের কাছে নিজের সবুজ বাঘিনীর সবুজ নয়নে নিজের জন্য নিঃশব্দে ঝরে যাওয়া চোখের পানি তসিরের কাছে নিজের মৃত্যুদণ্ডের চেয়েও যে ভয়ঙ্কর মনে হচ্ছে। ফারদিন যখন তসিরের বাহু ধরে তাকে নিয়ে যেতে লাগে, তসির তখন বারংবার পেছনে ফিরছিল। প্রতিবার তাকানোর কারণ ছিল নাঝার কাছে তার শেষবারের মতো আজীবন ক্ষমা প্রার্থনার ব্যর্থ চেষ্টা। তার চোখ যেন নাঝাকে আকুলভাবে বলছে, বিশ্বাস করো, তোমার ইচ্ছেকে ধ্বংস করার জন্য আমি দায়ী নই। আমি শুধু নিয়তির কাছে হেরে গেলাম। নাঝাও তাদের পেছনে এলোমেলো ভারসাম্যহীন পায়ে হাঁটতে শুরু করে। সে হাঁটছিল না, বরং তার ভেঙে যাওয়া শরীরটা যান্ত্রিকভাবে এগিয়ে চলছিল গন্তব্যহীন। তাদের মাঝের দূরত্ব বাড়ছে। তৌসিরকে নিয়ে যাওয়া হচ্ছে সামনে দিয়ে, কিন্তু তাদের যুগ্ন যন্ত্রণা এক অদৃশ্য টানটান সুতোয় বাধা পড়ে গেছে। তৌসিরের প্রতিটি পেছনে ফেরা নাঝার পায়ে শক্তি যোগাচ্ছে। নাঝার সামনে পা বাড়াচ্ছে আর দেখছে তার অতি অপ্রিয় মন্দলোকরা চলে যাচ্ছে, এবং সে দৃশ্যই তার শেষ আশ্রয়। তসির যাচ্ছে এক লোহার তৈরি কারাগারের দিকে, আর নাঝা যাচ্ছে এক শূন্য ভবিষ্যতের দিকে। তাদের এই পথ চলা ছিল দুটি আত্মার পতন, যার শেষ নেই। নাঝার পায়ের এলোমেলো পদক্ষেপ আর জীবনের দিগ্ভ্রান্তির প্রতীক, আর তসিরের প্রতিটি পেছন ফিরে তাকানো তার আজীবনের অনুশোচনার দলিল। তসির সদর দরজায় গিয়ে থমকে দাঁড়ায়, পেছন ফিরেছে, মায়ের দিকে তাকায়। মা যে কাঁদবেন তা সে জানে, তাই মাকে আওয়াজ দিয়ে বলে, আম্মা, তুমি খবরদার কাঁদবা না। আমি চইলা আইমু, কাপুরুষ পেটে ধরনি, মনে রাখো। এই বলে বিবিজানের দিকে তাকিয়ে বলে, বিবিজান ভালো থাকিও, আমার নাঝার খেয়াল রাখিও। আমার নাঝা বড্ড অবুঝ। এই বলেই তসির সামনে ঘুরে যায়। পেছনে সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। শেখদার বাড়ির প্রাণ বাড়ি থেকে চলে যাচ্ছে। যে চিল্লিয়ে মাথায় রাখতো বাড়ি, সে চলে যাচ্ছে। তসিরকে নিয়ে যেতেই হালিমা, মানে তসিরের মা, জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন মাটিতে। একমাত্র সন্তান ওনার, তার এই পরিণতি মেনে নিতে পারলেন না। ওনার বুকের থন, ওনার খোকা আজ ওনার বক্ষ হতে হাজতে কি করে এই যন্ত্রণা সহ্য করবেন? মা তো উনি, মায়েরা যে সন্তানের দুঃখ সইতে পারে না,
পুলিশ সারা বাড়ি তল্লাশি করে আর কিছু পায়নি। সবার ফোনও চেক দিয়েছে, তবে তেমন কিছু পায়নি। সব কিছু শেষে নাজহা রুমে আসে। এখন রুমে আসাটাও অর্থহীন, কারণ এখন তাকে জ্বালানোর যে তৌসির আর এখানে নেই। নাজহার চোখ বেয়ে দুফোটা অশ্রু টল টলিয়ে গড়ায়। রুমে পা রেখে চারপাশের স্তব্ধতার দিকে চোখ বোলায়। তৌসিরের বদলে রাখা লুঙ্গি, সিন্ডু গেঞ্জি এদিক ওদিক ছড়িয়ে রাখা, মাথা আছড়ে চিরুনি বিছানার মাঝখানে হয়তো ছুঁড়ে মেরেছিল। সে ছুঁড়ে মারা অবস্থাতেই রয়েছে। নাজহা ধীরে ধীরে দরজা আগলে ড্রেসিং টেবিলের আয়নার সামনে এসে দাঁড়ায়, চারদিকে চোখ বোলায়। একটু আগে তো এখানে তৌসির ওর সাথে খুনসুটি করছিল, আর এখন তৌসির এক প্রান্তে আর ও এক প্রান্তে। মনটা বিষাদে ভরে যায়। নাজহা ধীরে ধীরে আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকায়। নিজের চোখে চোখ রেখে চেয়ে থাকে। চোখের পাতা ভিজে গেছে মন্দ লোকটার এক মুহূর্তের অভাবে। নাজহা আয়নায় নিজের ভেজা চোখের দিকে স্তব্ধ হয়ে চেয়ে থাকে কিছু মুহূর্ত। অতঃপর খিলখিলিয়ে হেসে ওঠে। চোখে আগুন ঠুটে তৃপ্তি নিয়ে রক্তচোষা এক হাসি দেয়। চোখের পানি মুছতে মুছতে নিজেকেই নিজে বলে, ওয়াও, তুমি এত ভালো অ্যাক্টিং করো। তুমি তো ভালো অ্যাক্টর হয়ে গেছো ডার্লিং নাজহা। এই বলে আবারও বিষ মাখানো হাসি, পৈশাচিক তৃপ্তির হাসি হেসে ওঠে। তৌসির আমায় ঠিকই বলে আমি গাদ্দার। নো নো, আই এম নট এ গাদ্দার, আই এম এ মহা গাদ্দার। তৌসির সিকদারের নোবেল প্রাপ্ত গাদ্দারিনী। নাজহা, তুমি এত সুন্দর অ্যাক্টিং করো, তোমায় তো মিস ওয়ার্ল্ড বানিয়ে দেওয়া উচিত। এই বলেই নিজের চেহারায় হাত বুলিয়ে তাচ্ছিলের হাসি দিয়ে বলে, এই চেহারা, এই নিষ্পাপ চেহারার মায়ে পড়েছে তৌসির সিকদার। আর এই চেহারার মায়ে পড়লে কি হয়? ক্ষণে ক্ষণে ধুকে ধুকে মরতে হয়। তো তৌসির, আপনাকে মরতে হবে। নাজহা হাসতে হাসতে ফ্যান অন করে দুপা বিছানার বাইরে ঝুলিয়ে চিত হয়ে শুয়ে পড়ে। জোরে জোরে শান্তির শ্বাস নেয়। তৌসিরকে নিজের মায়ে জুড়ে পুরাতে পাঠিয়েছে, এর চেয়ে বড় জয় আর কি হয়? নিজের জাত শত্রুকে কেউ ভালোবাসতে পারে না, তাহলে নাজহা কিভাবে ওকে মেনে নিয়ে সংসার পাতবে? এইসব এভিডেন্স নাজহা এতদিন ধরে কালেক্ট করেছে। তারপর ফারদিনের নাম্বার ম্যানেজ করে নিজেই দিয়েছে। নিচে যা যা বলেছে সবই ছিল নাটক। নাজহা এই বাড়িতে এসেছে একটা উদ্দেশ্য নিয়ে, কিন্তু তৌসিরের জন্য তা সফল হচ্ছে না। সে কারণে তৌসিরকে 1-2 মাসের জন্য হাজতে পাঠানো। 1 মাসের ভেতরে নাজহা নিজের লক্ষ্য পূরণ করবে, আর পরের মাসে ডিভোর্স নেবে। যা করার 2 মাসের ভেতরে করতে হবে। তৌসির আইনের ফাঁক ফুকর দিয়ে বেরিয়ে আসবে। আসার আগেই কিচ্ছা খতম হবে। এভাবে নাজহা উঠে দাঁড়ায়, ভাবে বাড়িতে কল দিবে, কিন্তু পরক্ষণই সিদ্ধান্ত পাল্টে নিয়ে বলে, না, এখন না। এই বলে উঠে গিয়ে আলমারি থেকে একটা সাদা কুর্তি হাতে নেয়। নিয়ে কুর্তিটার দিকে তাকিয়ে আফসোস সূচক ট শব্দ বের করে বলে, আমার স্বামী তো হাজতে, তাই আমার এখন বিধবার বেশে থাকা উচিত। এই বলেই কুর্তিটা নিয়ে ওয়াশরুমে ঢুকতে ঢুকতে নিজেকে বলে, পবিত্র হই, ওই খবিশ চুমু টুমু খেয়েছো। কিছুক্ষণ পর নাজহা গোসল দিয়ে উজু করে সালাতুত তাসবির নামাজে দাঁড়িয়েছে। আজ মনে শান্তি আছে। সে উপলক্ষে নামাজ পড়ে উদযাপন করছে। নামাজ শেষে নাজহা সালাম ফিরায়। সালাম ফিরিয়ে পেছনে তাকাতেই নাজহা টাসকে খেয়ে ওঠে। ওর পেছনে কাঠের চেয়ারে ডান পায়ের উপর বা পা তুলে তৌসির বসে আছে। নাজহাকে চমকাতে দেখে তৌসির মুচকি হেসে হাত দিয়ে ইশারা করে সালাম দেয়। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ম্যাডাম গাদ্দারিনী। নাজহা বসা ছিল যেখানে, সে স্থান থেকে কিছুটা দূরে ছিটকে সরে পড়ে তৌসিরকে দেখে চমকে। আর এটাই স্বাভাবিক। আমরা যখন কোনো বিষয়ে আশঙ্কাও করি না, আর সেই পরিস্থিতিতে আমাদের পড়তে হয়, তখন আমরা মানবরা কিছুটা বিচলিত হই। নাজহার ক্ষেত্রেও তেমনই হয়। নাজহা বিস্ময় চমকে আমতা আমতা করে বলে ওঠে, তৌসির, আপনি? তোমার সাথে সংসার ছেড়ে আমি কেমনে ওই হাজতে থাকমু কও তো? তোমার চোখের অসহায় চাহনি আর অসহায় পানি আমায় থাকতে দেয়নি তো সেখানে, তাই তোমার আঁচলের তলায় চইলে আসছি। তৌসির উঠে সে লুঙ্গি গুটে নাজহার সামনে 2 হাঁটু ভাঁজ করে পায়ের পাতা মাটিতে সমতলে রেখে বসতে বসতে ভ্রু তীক্ষ্ণভাবে নাচিয়ে জিজ্ঞেস করে, টুনির মা, তুমি খুশি হওনি আমায় দেখে?
অখুশি হয়েছো? নাজহা এই শুনে মনে মনে ভাবে, তৌসির কি সব জেনে গেলেন? না, তেমন কিছু হয়তো না। নাজহা বিস্ময় বিস্মিত হয়ে, তবে এখন আমতা আমতা করলে তৌসির ঘাবলা আছে, আজ করে নেবে। তাই নিজেকে যথেষ্ট শান্ত রেখে হেসে উঠে বলে, তেমন কিছু না, হঠাৎ আপনাকে দেখে চমকে উঠলাম আর কি। তৌসির নাজহার উত্তর শুনে ঠোঁটে ফুটে ওঠে এক তাচ্ছিলের হাসি। তৌসির হাত বাড়িয়ে আলতো স্পর্শে আঙ্গুলগুলো চেপে ধরে নাজহার তুলো মেঘের মতো নরম দুই গালে আর দাঁত চেপে বলে ওঠে, ও আমার বেত্তমিজ মাগিল, আর কত করবি মাগিগিরি? এবার থাম, নটি নটি। ব্যাস, নাজহার বুঝতে আর বাকি রইল না, তৌসির সব বুঝে গেছে। নাজহার তৌসিরের হাত নিজের গাল থেকে সরাতে সরাতে নিচু ম্লান কণ্ঠে বলে, আপনি আপনি সব জানতেন তৌসির? তৌসির এবার হাতের আঙ্গুলের স্পর্শ আলতো থেকে কঠিন করে নেয়, শক্ত করে চেপে ধরে নাজহার গাল, আর ঠান্ডা চোখে চোখ রাখে নাজহার সবুজ নয়নায়, যে নয়নায় চাহনি শুধু ছলনায় করতে চেনে। বিষ মাখানো গলায় বলে ওঠে, হ্যাঁ জানতাম তুই গাদ্দার, জানতাম, কিন্তু তুই যে এত বড় খানকির ধারা এটা জানতাম না। নাঝা, আমি খুব ব্যথা পাইলাম তোর এই গাদ্দারিতে। তোরে আমি আপন ভাবলাম, আর তুই এমনে সবল মারলি। নাঝা গালের ব্যথায় কপাল কুঁচকে নেয়, খুব কষ্ট হচ্ছে ওর। তৌসিরের পুরুষালী হাতের ব্যথা বলে কথা, কষ্ট তো হবেই, দাঁতের মারেই ভেঙে যাচ্ছে। নাঝা তৌসিরের হাত দুই হাতে ঝাপটে ধরে সরানোর চেষ্টা করে বলে, কষ্ট হচ্ছে তৌসির? কষ্ট হচ্ছে তৌসির? নাঝার মুখ থেকে সামান্য দুটি শব্দ তৌসিরের বুকে তীক্ষ্ণ তীর হয়ে বিঁধে। সঙ্গে সঙ্গে সে নাঝার গাল থেকে হাত সরিয়ে নেয়। এই মেয়েকে প্রাণদণ্ড দেওয়ার কসম খেয়েছে সে, অথচ এখন ওর সামান্যতম আর্তনাদও তার অসহ্য লাগছে। নাঝাকে জাদু করলো তার উপর, কোনো কালো জাদু নয়তো, হয়তো এমন কিছুই, নয়তো ওর কষ্টে তৌসিরের আনন্দ পাওয়ার বদলে বুকে এমন তীব্র ব্যথা লাগছে কেন? ওর দৃষ্টি নাঝার গালের উপর পড়ে। অতিরিক্ত ফর্সা নরম হাওয়ায় গালগুলিতে তার আঙ্গুলের ছাপ হালকা বসে গেছে। এ দেখেই তৌসিরের অসহ্য যন্ত্রণা লাগে বুকে। হে কি করলো সে? সে গালগুলিতেই তো তৌসির বারবার ঠোঁট ছুঁয়েছে, গাল ঘষে মন ভরে চুমু খেয়েছে, যখন ইচ্ছে হয়েছে তখনই নাক ডুবিয়ে দিয়েছে ভালোবাসায়। সেই গালগুলোতে আঘাত করা কি উচিত হলো তার? না, উচিত হয়নি, একদমই উচিত হয়নি। যেখানে নিজে দুমুঠো সুখ কুড়িয়েছে সেখানে আঘাত করাটা ঘোর অন্যায়। নাঝা হয়তো গাদ্দারি করেছে, কিন্তু তাই বলে তৌসির এভাবে ওকে আঘাত করবে? তৌসির নাঝাকে কিছু না বলে নিজের বিবেকের সাথে তীব্র যুদ্ধে লিপ্ত হয়। তৌসিরের ভিতরে একদিকে ঘৃণা, অন্যদিকে অসহনীয় যন্ত্রণা। আর নাঝা, সে মনে মনে কালেমা পড়তে শুরু করে। তার বিশ্বাস, এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তেই তৌসির তাকে মেরে ফেলবে। এই মুহূর্তেই, ঠিক তখনই তাদের এই চরম উত্তেজনাময় সময়ে দরজার চৌকাঠে এসে দাঁড়ান বেবিজান আর তার দাদাজান। দাদাজান শান্ত অথচ ভারী কণ্ঠে তৌসিরকে পেছন থেকে ডাক দেন, ও তৌসির, এদিকে আয়। তৌসির পেছনে ফিরে তাকায়। দাদাজান আর বিবিজানকে দেখে দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে সেদিকে যায়। বিবিজান ঘরে ঢুকতে ঢুকতে বড় গলায় বলেন, তৌসির, আমার তো মনে হয় তোর লগে যে এই কামটা করছে এইটা তোর বউই। নাঝা নিথরের মতো পড়ে থাকে যায় নামাজে। এবার বিবিজানও জেনে গেছেন এটা কার কাজ। নিশ্চিত এবার নাঝাকে মেরে ফেলবেন সবাই মিলে। তৌসির বিবিজানের কথায় নাঝার দিকে আর চোখে তাকায়, তারপর সামনে তাকিয়ে বলে, বিবিজান, তুমি সবসময় কেন আমার বউরে দোষ দিয়া কথা কও? ফারদিন আর আমি একটা প্র্যাঙ্ক করছি সবার লগে, একটু সবার রিয়াকশন বোঝার লাইগা। আমার বউ তো এটারে হাসা মনে কইরা নামাজে বসে কাঁদতেছে। শাওয়ার সাড়া দিমু একদিন, বালগিরি করো। তোর মা আর আমার নাতবু কি বয়টা পাইছে, তুই জানোস ওইটা? তোমার নাত বউ যে এগুলার মূল ঘটিকা, এইটা কেমনে বলমু তোমারে দাদাজান? তৌসির, যা তোর মারে দেখায় বেহুশ হইয়া চিত হইয়া গেছে। এই বলে নাঝার দিকে তাকিয়ে বলেন, আরে নাঝা, তুই আয় রান্নাঘরে, কাম আছে। নাঝা স্তব্ধ হয়ে বসে থাকে। অবশেষে এই পুরো খেলার আসল চিত্রটা তার কাছে স্পষ্ট হলো।
সে বুঝতে পারে এই পুরো খেলাটা তৌসিরে সাজিয়েছে। তৌসির নিজেই যেচে নাজহাকে ফাঁদে ফেলেছে। ফারদিন যে নতুন ওসি এবং ঘুষ নেয় না, যার সঙ্গে তৌসিরের সম্পর্ক খারাপ, এই সমস্ত তথ্য নাজহা জেনেছিল তৌসিরের কাছ থেকেই। তার মানে এটা এখন জলের মতো পরিষ্কার, তৌসির সবকিছু পরিকল্পনা মাফিক করেছে। তৌসির নিজে নাজহার সামনে প্রমাণগুলো এনে দিয়েছে, আর নাজহা মুকাবনে সেই প্রমাণগুলো ফারদিনকে দিয়েছে। অথচ এখন নাজহা নিশ্চিত ফারদিন আসলে তৌসিরেরই লোক। কিন্তু এখন একটি প্রশ্নই নাজহাকে কুরে কুরে খাচ্ছে। কেন? কি কারণে তৌসির তাকে বাঁচিয়ে রাখছে? কেনই বা সে সবার সামনে সত্যটা প্রকাশ করছে না? নিশ্চয়ই এর পেছনে কোনো বড় স্বার্থ লুকিয়ে আছে। তৌসির আর নাজহার দিকে তাকায় না। তৌসিরের চোখ মুখের অভিব্যক্তি মুহূর্তেই পাল্টে যায়। মা আগে পরে দুনিয়া, এই চিন্তায় সে দ্রুত মাকে দেখতে চলে যায়। তৌসির কুঠিরে এসেছে। কুঠিরের গেটের সামনে একটা টং দোকান আছে। এই টং দোকানটা তারাই দিয়েছে গ্রামের এক গরিব লোককে দোকান দিয়ে খাওয়ার জন্য। সে মাকে দেখার রুমে গিয়েছিল নিজের ইচ্ছাধারী নাগিনের সাথে হিসাব চুকাতে, কিন্তু গিয়ে আর নাজহাকে পায়নি। বেবিজান তাকে রান্নাঘরে নিয়ে গেছেন। বেশিক্ষণ অপেক্ষা না করে তৌসির কুঠিরে চলে এসেছে। দোকানটার ভেতর গ্রামের ছোট্ট এক আড্ডাখানা। এক পাশে চা, নাস্তা আর মুদি জিনিসপত্রের ব্যবস্থা। 4 কাপেই ধোয়া ওঠে। কেউ বিস্কিট চুবিয়ে খায়, কেউ আবার চিনে বাদামের ঠুঙ্গা হাতে গল্পে মত্ত। আরেক পাশে আলাদা আলাদা টেবিল পেতে বসানো ক্যারাম, লুডো, দাবা খেলার আসর। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, তবু খেলোয়াড়দের ভিড় কমে না। দোকানের কোনায় রাখা আছে পুরনো একটা বক্স। টিভি স্ক্রিনে দাগ পড়েছে, তবু তাতে খবর, সিনেমা বা ক্রিকেট ম্যাচ চললেই দোকানের ভিতর ভিড় জমে যায়। কেউ গল্প করছে, কেউ আবার টিভির দিকে হেলান দিয়ে চোখ মেলে তাকিয়ে আছে। টিভি দেখার লোভে অনেকেই কাজ ফাঁকি দিয়ে এখানে চলে আসে। তৌসির দোকানে ঢুকতেই কাউন্টারে বসে থাকা লাল মিয়া হেসে বলেন, মামা চা দিব নাকি 1 কাপ? লাল মিয়ার মুখে তৌসিরের কথা শুনে সবাই এক ঝলক তাকান ওর দিকে। এখানে এক পাশে নাজম চাচা, ফারদিন, নোহমান আর কারামত কারাম খেলছে। আরেক পাশে রুদ্র আর মিনহাজ মামা দাবা খেলছিলেন। টিভিতে চলছিল লুসিফার মুভি। কাব্যরা সবাই মিলে সেটা দেখছে, কিন্তু তৌসির লক্ষ্য করে দেখে ধ্রুব এসবে নেই। ও এক কোণে বসে বেদনার গান শুনছে। আর শুনবে নাই বা কেন? ওর সাথে যে জমের বিয়ে ঠিক হয়েছে। তৌসিরের সাথেও ইকরার তর্কাতর্কি লেগে যায়। ইকরা জবর এক চিজ। তৌসির নাজম চাচাদের পাশে গিয়ে দাঁড়ায়। মিনহাজ মামা আর রুদ্র খেলা ছেড়ে এসে তৌসিরের পাশে দাঁড়ান। ফারদিন ক্যারাম বোর্ডের স্টিক ফটাস করে ঠুকে দিতে দিতে একগাল হেসে বলে, কি অবস্থা তৌসির ভাই? কি আর হইব, ওর বউ যে বাজ দিছে, তারপর কি আর ভালো থাকা যায়? স্বরের বাচ্চা বন্ধ কর লেওড়ামি। কেউ শুনিয়া নিব বলছি না, কেউ যেন না জানে এটা। আমার বউ ভুল করছে, আমি দেখা নিব। তোরা দয়া কইরা মায়া কইরা কাউরে কইস না এগুলা। ভাই এসব ভাত দেন। আপনার বউ যে লেভেলের অভিনয়টা করলেন, আমি তো টাস্কি খেয়েছিলাম, প্লাস উনি আপনার বউ, এটা জেনে আরও বেশি খাইছি। তৌসির কেন জানি ফারদিনের কথাটা পছন্দ হয় না। ফারদিনের কথার মধ্যে একটা নজর খারাপ খারাপ গন্ধ পায়। তারপরও কিছু বলে না। রুদ্র তৌসিরের কাঁধে হাত রাখতে রাখতে জিজ্ঞেস করে, এখন কি করবা? ভাবিকে কি কিছু শাস্তি টাস্তি দিবা নাকি? নোহমানের হাতে স্টিক ছিল, সেটা তৌসির নিয়ে একটু ঝুঁকে বোর্ডে রেখে টোকা মারতে মারতে বলে, শাস্তি আবার কি? আমার বউ আমার লগে গাদ্দারি করছে, করবে, আরও 100 বার করবে। বললাম না, একদিন বউয়ের লাইগাই সব মাফ। বউয়ের প্রেমে অন্ধ হইয়া আবার কুয়াতে পইরা মরিও না। আরে অন্ধ হইবেন না, যে যাই বলুক তৌসির ভাই, আপনি কিন্তু জিতেছেন। একদম খাঁটি ঝিজ পাইয়া গেছেন। এমন একটা সুন্দরী বউ যদি আমার কপালে জুটতো, তাহলে বিছানায় ছাড়তাম না মাসের মধ্যে। তৌসিরের গা জ্বলে উঠে ফারদিনের কথা শুনে। ও স্টিক রেখে ঠান্ডা চোখে ফারদিনের দিকে তাকায়, শুধু তাকায়। তারপর কিছু না বলে জুড়ে স্টিক একটা ঠুকা মারে, আবার বলে, ফারদিন নজর ঠিক রাখ, আমার বউয়ের নাম আর মুখে নিস না। আরে কি কন ভাই, নজর ঠিকই আছে আমার। ভাবি হিসাবে বললাম, দেবর হয়ে এতটুকু মজা তো করতেই পারি। হ্যাঁ, সে তো করতেই পারিস, কিন্তু তারপরও লিমিট রাখিস। আমি আবার মানুষ ভালো না। এই বলেই রুদ্রের দিকে তাকিয়ে বলে, চল মামা, পার্টি অফিসে যাই।
চলো। তৌসির আর রুদ্র বেরিয়ে যায় আর বাকিরা আবার খেলায় মন দেয়। ফারদিন তৌসিরের যাওয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে মনে বলে, তোমার বউকে একদিনের জন্য হলেও আমার চাই, মেয়র সাহেব। বলে শয়তানি হাসি হেসে ওঠে। এদিকে ধ্রুব বিরহের গান শুনছিল আর গাচ্ছিল। এমন সময় ফোনে কল আসে। এই নিয়ে 7 বার কল আসলো, তারপরেও ধ্রুব ধরছে না। কল টল ধরার মুডে নাই এখনো, কিন্তু পরপর এত কল দেখে এখন বাধ্য হয়েই ধরে। কল ধরে কানে লাগাতেই উপাস থেকে ছ্যাদ করে উঠে একটা গলা। এই নুনির নাতিন, কই তুই? এত কল দিয়ে ধরিস না কেন? কি হয়েছে? আমার অফিসে একবার আসো তো। বিয়ে ঠিক না হতেই শুরু হয়ে গেছে তোর নাটক, আমি পারবো না। তুই আসবি নাকি আমি আসবো? আমি যদি আসি তাহলে আজকে একেবারে বিয়ে করে তোর ঘরে উঠবো। কোনটা ভালো হবে? একরা ভালো লাগছে না এগুলা। এ মাদারচোদ, তুই বাংলা কথা বুঝিস না? বলছি আসতে তো আয়। একটা প্রয়োজন আছে, এই জন্যই বলতেছি, নয়তো তোর সৌয়া দইরা টানাটানি করার ইচ্ছা আমার নাই। একরা সুন্দর করে কথা বল, আমি আসছি। আচ্ছা তাহলে তাড়াতাড়ি আসো, খুব প্রয়োজন। হুম। এই বলে ধ্রুব ফোন রেখে মনে মনে বলে, জীবনটা বড়ই পাতা হয়ে যাবে। আর রাত এখন 10টা। ঘন অন্ধকারে ঢাকা পড়ে আছে শহরতলি চেনা রাস্তাগুলো। তালহা ভাই স্টুডিও থেকে বাড়ির দিকে হেঁটে ফিরছেন। প্রতিটি পদক্ষেপ তার ক্লান্তি আর একাকিত্বের সুর বাজে। গলার সুর ভালো বলেই একটা ছোট ইউটিউব চ্যানেলে চালান, বিভিন্ন চলচ্চিত্রের ব্যাখ্যা দেন। এই সামান্য উপার্জনেই তার দিন চলে যায়। বাবার বিপুল অর্থের প্রাচুর্য আছে, কিন্তু সেই হারাম টাকার ছায়াও তিনি মারান না। নিজের উপার্জনের সামান্য আলোতেই তিনি জীবনকে মাপেন। কারো কাছে হাত পাতার চেয়ে তিনি এই দৈন্যকেই শ্রেয় মনে করেন। আজ 12 তারিখ, কাল 13 তারিখ ওনার জন্মদিন। গত বছর এই সময়ও তিনি এভাবে ফিরছিলেন আর নাঝার অস্থির কলগুলো কেটে দিচ্ছিলেন। নাঝা শুধু নাঝাই প্রতি বছর তার জন্মদিন মনে রাখত। সে সবার আড়ালে তাকে পায়েস বানিয়েও খাওয়াতো। নাঝার হাতের রান্নার স্বাদ অমৃত, আর সেই পায়েস সে তো ওনার নাঝার মতোই অতিশয় প্রিয়। কিন্তু আজ আর সেই পায়েস খাওয়া হবে না। বাড়ি ফিরে সেই মধুর গন্ধ আর উষ্ণ স্পর্শ জুটবে না। তালহা ভাই আকাশের দিকে তাকান অফুরন্ত তারার মেলা তাতে। নাঝার স্মৃতিগুলোর মতোই উজ্জ্বল, অথচ নাগালের বাইরে। দীর্ঘশ্বাসটি বুক চিরে বেরিয়ে এলো। ফিসফিস করে আফসোস ঝরে পড়লো ওনার ঠোঁট থেকে। নাজহা, আমার প্রিয় নাজহা, তোকে আমার ভীষণ প্রয়োজন রে। তুই আমার কেন হলি না? না না, হয়তো তুই আমার হওয়ার ছিলিই না, বিদায় আমার হলি না। মাথা নিচু করলেন তিনি। পথে তার চোখে আর ধরা পড়ে না, কেবল অন্তরের যন্ত্রণা শোনা যায়। সে অন্যের জেনেও তাকে আপন ভাবিতে দ্বিধা লাগে, ফের তাকে ভুলিতেও প্রাণ পড়ে। এ কেমন দ্বিধায় আমি পড়িলাম? এ দ্বিধায় বুঝি কেবল প্রেমিকেরাই পুড়িতে যায়। তিনি ধীরে ধীরে পকেট থেকে মানি ব্যাগটা বের করেন। মানি ব্যাগের ভাঁজে রাখা নাঝার একটি ছবি। স্নিগ্ধ হাসি মাখা সেই ছবির দিকে তাকিয়ে তালহা ভাই আঙ্গুল বুলিয়ে দেন। মনে হয় স্পর্শ করছেন এক অলিক স্বপ্নকে। কণ্ঠে অপার অসহায়ত্ব নিয়ে বলেন, তুমি হয়তো আজ এই মুহূর্তে তোমার স্বামীর বক্ষে মাথা রেখে আবেশে নিদ্রায় আচ্ছন্ন, আর দেখো তোমার জন্য আমি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তোমায় নিয়ে কত শত দ্বিধায় আঘাতে বৃহন্ন। তোমার আপন করে চাওয়াটি বুঝি মারাত্মক ভুল ছিল? তুমি আমার হওনি বলেই আজ তোমার শূন্যতায় পড়ছি। রবি ঠাকুর তো বলেই গেছেন, আমি হয়তো তেমনই এক হতভাগা, তোমাকে পাওয়া না পাওয়া এক আকাশ সমান অনিশ্চয়তা। তারপরেও রোজ ভাবি তুমি আমার। জানো, না পাওয়া এক ধরনের পাওয়া। এই যে তোমাকে পেলাম না, অথচ সারা জীবন শুধু চাইতেই থাকবো। এটা কি ভালোবাসা নয়? তুমি হয়তো আজ এই মুহূর্তে তোমার স্বামীর বক্ষে মাথা রেখে আবেশে নিদ্রায় আচ্ছন্ন, আর দেখো তোমার জন্য আমি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তোমায় নিয়ে কত শত দ্বিধার আঘাতে বৃহন্ন। তোমায় আপন করে চাওয়াটা বুঝি মারাত্মক ভুল ছিল? তুমি আমার হওনি বলেই আজ তোমার শূন্যতায় পড়ছি। রবি ঠাকুর তো বলেই গেছে, আমি হয়তো তেমনই এক হতভাগা, তোমাকে পাওয়া না পাওয়া এক আকাশ সমান অনিশ্চয়তা। তারপরও রোজ ভাবি তুমি আমার। জানো, না পাওয়া এক ধরনের পাওয়া।
এই যে তোমাকে পেলাম না, অথচ সারা জীবন শুধু চাইতেই থাকবো, এটা কি ভালোবাসা নয়? তিনি হাসলেন করুণ এক উপহাসের হাসি। বিয়ের দিন রাতে তুমি আমায় জিজ্ঞেস করেছিলে না আমি আর কারো প্রেমে পড়বো কিনা? শোনো প্রাণ সঞ্চরণী প্রাঙ্গনা, জীবনে একবারই প্রেমে পড়ে, সরল মনা বোকারা দ্বিতীয়বার, আর চরিত্রহীনরা পড়ে বারবার। আর আমি তো বোকা নই, আর সরল মনের অধিকারীও না, আর না আমি চরিত্রহীন। তাহলে বলো তো কিভাবে পড়ব? তোমার মায়াকে ইহকালে কাটিয়ে উঠতে পারবো না। মৃত্যুর আগ অবধি হয়তো তুমি থেকে যাবে মায়া হয়ে অন্তরের অন্তঃস্থলে। তুমি আমার ভীষণ আপন কেউ ছিলে, আজও আছো, আর সারা জীবন থাকবে। তোমার স্থান আমার এই হৃদয়ে, তুমি ব্যতীত সবার জন্য হারাম। তোমায় না পেয়ে আমি কষ্টে আছি, খুব কষ্ট, ততটা কষ্ট যতটা প্রকাশ বা বঞ্চনা দ্বারা অসম্ভব, যতটা প্রকাশ বা বর্ণনা দ্বারা অসম্ভব। তারপরেও বলি, তোমায় আমি না পেয়েও ভালোবাসি। রাতের খাওয়া দাওয়া শেষে এবার এলো ঘুমানোর পালা। সারাটা দিনেও তালুকদারের মাইয়ার দেখা পায়নি তৌসির। আড়ালে থেকেছে নাঝা, আর তৌসিরও বাড়িতে ছিল না, পার্টি অফিসে চলে গিয়েছিল। এই এলো, এসে গোসল করে খাওয়া দাওয়া খেয়ে ঘরে ঢুকলো। ঘরে ঢুকে দরজা লাগিয়ে ঘরের মাঝখানে তাকায়, দেখে নাঝা দাঁড়িয়ে আছে খুবই শান্ত রূপে। তৌসির নাঝাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি হেসে নাঝার দিকে এগিয়ে যেতে যেতে বলে, সারা দিন আমার কাছ থেকে লুকাইয়া কি হইল? শেষে তো আমার বুকেও ঘুমাইতে হইব। ভয়ে নাঝার পায়ের তালু পর্যন্ত কাঁপতে থাকে তৌসিরের কথায়। এখন তৌসির নিশ্চয়ই শেষ করে দিবে ওকে। নাঝা ভয়ে ভয়ে তৌসিরের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আমাকে মেরে দেবেন তৌসির? আমাকে মেরে দেবেন? কথাটা যতটা সহজে বলল নাঝা, ততটা সহজ হলো না তৌসিরের পক্ষে শোনাটা। কেমন করে বুকের ভেতর মোচড় দিল, মনে হলো জ্বলন্ত কয়লার গুঁড়া তৌসিরের কানে কেউ ঢেলে দিয়েছে। নাঝা যে এই কথাটা অভিনয় করে বলছে তা অবশ্য তৌসির বুঝে গেছে। অভিনয় জেনেও তৌসিরের বেশ খারাপ লাগলো। তবে কেন? এই গাদ্দারের জন্য এমন লাগলো? কি জন্য লাগলো তা জানা নেই তার। তৌসির জবাবে তিক্ত সুরে বলে ওঠে, তুই যে লেভেলের প্রো মাগি, তারপরও কি তোরে জীবিত রাখা যায়? তৌসিরের মুখের এই বিশ্রী গালি শুনে নাঝা এক মুহূর্তের জন্য চোখ বুজে নেয় অপমানে। তারপর আবার খুলে ভয় দূর করে তৌসিরের চোখে চোখ রেখে বলে ওঠে, তাহলে মেরে ফেলুন না। তৌসির এখন আর নাঝার চোখে ভয় দেখে না, বরং দেখতে পায় মৃত্যুর অপেক্ষা। তৌসিরের মনটা বিষাদে মিশে যায়। নাঝাকে কিছুতেই ভয় দেখাতে পারছে না, বড় সাহসী তার বাঘিনী। তৌসিরাতে ঠোঁটের কোণে কঠিন হাসি নিয়ে ঠান্ডা অথচ তীক্ষ্ণ গলায় বলে, ডাকাইতের বাচ্চা, তুই যে গাদ্দারিটা করলি আমার লগে, তোর তো লো মাগি চাপাতি দিয়ে আগে পিস পিস কইরা কাটমু, তারপর মারমু। এই বলে বা হাত দিয়ে ডান শার্টের হাতা গোটাতে গোটাতে নাঝার দিকে আরেক কদম আগায়। নাঝা ভয় কি করবে খুঁজে পায় না। ও ঢুক গেলে তড়িৎ গতিতে বিছানার ব্যাডের নিচে রাখা ওয়ালথার পিস্তল বের করে দুই হাতে চেপে ধরে তৌসিরের কপাল বরাবর ঠেকায়। এটা তাকে সেদিন মাস্টার চাচ্ছু সেফটির জন্য দিয়ে গেছেন। প্রথম যখন পিস্তল ধরেছিল হাত পা কিডনি সহ কাঁপছিল, কিন্তু এখন আর কাঁপে না। প্রতিদিন নাঝা দুবার করে লোকে প্র্যাকটিস করতো পিস্তল ধরে হুমকি দেওয়ার। নাঝা তৌসিরের কপালে ওয়ালথার পিটি ঠেকে তার ছেলের হাসি দিয়ে বলে, গাদ্দার তো আপনি মিয়া। বড়শিতে যেমন মানুষ টুপ দিয়ে পানিতে ফেলে আর মাছটা খাওয়ার জন্য ভেবে গেলে, আপনার করা অপরাধগুলো ওই টুপ ছিল, যেগুলো আমি মাথা মোটা বলদ প্রমাণ ভেবে ওই জানোয়ারের বাচ্চাকে দিয়েছিলাম। আমি ভাবিনি ওই খাকিরি পোলাটাও গাদ্দার। যদি জানতাম তাইলে এমন মিস্টেক করতাম না। মারবেন আমাকে? খবরদার এই চিন্তা মাথায় আনবেন না। দেখতে পাচ্ছেন হাতে কি? ওয়ালথার P99, জার্মান কোয়ালিটির। একটা ঢুকলে সোজাও পারে। নাঝার এই বাড়াবাড়ি দেখে তৌসির হতবাক। তৌসির ভ্রু কুচকায়। তারপরের মুহূর্তেই নিজের কোমরে গোজা গ্লক 70 নামে নিজের পিস্তলটা এক ঝটকায় বের করে পিস্তলের ঠান্ডা নলটা নাঝার প্যাটে চেপে ধরে আর তার ছেলের হাসি দিয়ে বলে, গ্লক 17 অস্ট্রিয়ান,
কিন্তু দেই গাইথা। নাঝা রুহু কেঁপে ওঠে। নাঝা ধরে আছে তৌসিরের কপালে পিস্তল, আর তৌসির ধরে আছে ওর প্যাটে। নাঝার হাত তীর করে কাঁপতে থাকে। এখন ও যদি শট মারে তাহলে তৌসিরে মারবে। নাঝার পিস্তলে তো বুলেট আছে কিনা সে তাও জানে না, শুধু আত্মরক্ষার জন্য পিস্তলটা ধরেছে। কিভাবে গুলি ছুটতে হয় তাও জানেনি সঠিকভাবে। তৌসির নাঝাকে ভয় দেখাতে ট্রিগার টেনে ধরে। সেফটি মোডে থাকা ট্রিগার টেনে ধরে চাপ দিতে হয় বুলেট ছোড়ার জন্য। তৌসির ট্রিগার টানতেই নাঝার সারা শরীর কেঁপে ওঠে। ওর হাত থেকে নিজের অজান্তেই পিস্তল ঠাস করে মাটিতে পড়ে যায়। নাঝার পিস্তল ফ্লোরে পড়তেই তৌসির বা হাত বাড়িয়ে সরাসির মতো হাতে ওর কোমরটাকে গড়িয়ে দেওয়ার উপক্রম করে খামচে ধরে। একটা পৈশাচিক টান দেয়, সাথে সাথে নাঝা শূন্যে ভেসে গিয়ে তৌসিরের পাথরের মতো শক্ত বুকের উপর আছড়ে পড়ে। ওর ফুসফুস থেকে সবটুকু বাতাস সশব্দে বেরিয়ে যায়, কিন্তু ও দম নেওয়ার চেষ্টা করার আগেই তার চেয়েও ভয়াবহ কিছু ঘটে। ওর প্যাটের নরম ত্বকে ঠিক পাঁজর ঘেঁষে একটা অসম্ভব ঠান্ডা কঠিন গোলাকার বস্তুর মুখ চেপে বসে, আর তা হলো পিস্তলের নল। নলটা আরো গাঢ়ভাবে ঠেসে ধরে তৌসির দাঁত চেপে বলে, দিতাম চাপ। এমন পরিস্থিতিতে পড়ে নাঝার নিঃশ্বাসটা গলার কাছে এসে দলা পাকিয়ে যায়। ওর মনে হলো ও আর কোনোদিন শ্বাস নিতে পারবে না। ওর সমস্ত রক্ত মনে পা বেয়ে নেমে গিয়ে মেঝেতে মিশে যাচ্ছে। শরীরটা অসাড় হয়ে গেছে। এইমাত্র তো শেষ করে দেবে ওকে। নাঝা আর ভয় পায় না, ভয়কে জয় করে চিৎকার করে বলে ওঠে, দিন আমি মরে যাই। তৌসির ওর কোমর আরো চেপে ধরে ওর চোখে চোখ রেখে বলে, নাঝা তুই আমার লোকে কেন এমন করলি? আমি খারাপ? তুই না জানিয়াই বিয়ে কইছিলি, তারপরও কেন গাদ্দারি করলি আমার লোকে? তুই নোবেল প্রাপ্ত গাদ্দার জানিয়াও আমি তোরে বিশ্বাস করলাম, আর তুই এই প্রতিদান দিলি? হে মাগি, যখন নাটকি করলি তাহলে আমি যাওয়ার সময় কাঁদলি কেন? জানোস, তোর চোখের ওই মিথ্যা পানি আমি সত্যি মনে করছি ওইটা তোর বাপ চাচার কাজ, তোর না। তুই শুধু ওকে প্রমাণ দিছস, কিন্তু যখন রুম আর ফোন চেক দেওয়া হয় তখনই তোর আসল সত্য জানতে পারি। নাঝা, তোর চোখের ওই মিথ্যা পানি আর অসহায় চাহনি আমাকে শেষ করে দিয়েছিল রে। জানোস, একটা জ্যান্ত মানুষের শরীর থাকা চামড়া তুল্লা নিলে যেমন অনুভূতি হয় তেমন হয়েছিল আমার। আমি তোরে আপন ভাবলাম, আর তুই এইভাবে আমার বিশ্বাস ভাঙলি। নাঝা তৌসিরের প্রতিটি কথায় ওর চোখে চোখ রেখে শুনে এবার কঠিন ভাবে শুধায়, আপনার সঙ্গে সংসার করব? আপনার সাথে? আপনি আমার চাচার খুনি। আপনার জন্য আমার তিনটে চাচাতো ভাই বোন এতিম। আপনার জন্য আমার 25 বছর বয়সী চাচি বিধবা জীবন কাটাচ্ছেন, শুধুমাত্র আপনার জন্য। আপনার সাথে যা করেছি তাতে বিন্দু মাত্র ভুল নেই। আপনাকে তো কূপে মারা উচিত ছিল আমার, যেভাবে কূপেছিলেন আপন আমার নূর চাচাকে। তৌসির দাঁতে দাঁত চেপে নাঝাকে ঝাঁকিয়ে তুলে বলে, তোর চাচাকে আমি মারি নাই, আব্বারে কূপ মারতে আইছিল, আমি শুধু ধাক্কা মারছি। ধাক্কা খাইয়া পইরা শ্বাসকষ্ট উঠছিল। তারপর তোর চাচারে মারের মাঝখান থাইকা তোর বাপ আর তোর ইকবাল চাচা নিয়ে যায়। পথে মইরা যাওয়ার নিজেরাই লাশে কুপাই, যাতে আমারে ফাঁস হইতে পারে। কিন্তু কোর্টে প্রমাণ হয় না এইটা। ফরেনসিক করে সত্যিটা প্রমাণ হওয়ায় তোর ওই লয়ার চালাক ফুপু নিজেদের ঘাট থেকে দুষ্টা নামানুর লাইগা কেস বন্ধ করে দেয়। তুই জানোস না এগুলা? নাঝা তৌসিরের মুখ থেকে সত্যটা শুনে হতভম্ব হয়ে তৌসিরের মুখ পানি চেয়ে থাকে। নাঝা নিজেও সত্যটা জানে, তারপরেও এটা না জানার ভান করে বলেছে যাতে তৌসির আসল উদ্দেশ্য আজ করতে না পারে। নাঝা নিশ্চুপ হয়ে পাথরের রূপেই দাঁড়িয়ে রয়। তৌসির পিস্তলের নল দিয়ে গোতা মেরে জিজ্ঞেস করে, চালিয়ে দেই? নাঝা তৌসিরের প্রশ্নটি শুনে স্থির হয়ে যায়। বুকের ভিতর সহস্র ডমরু বেজে ওঠে একসাথে। ঢোক গিলে একটি দীর্ঘশ্বাস ছাড়েও এই শ্বাস শুধু বাতাস নয়, জঠরের ভেতর জমে থাকা জমাট বাঁধা আতঙ্কের হিমশীতল বাষ্প। মৃত্যুর খুব ভয় নাঝার, মারাত্মক ভয়। এত ভয় যে শিরায় শিরায় রক্ত চলাচল স্তব্ধ হয়ে যেতে চাইছে। ভেতরের সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে। যতবার সে জোর করে মুখ থেকে উচ্চারণ করেছে মেরে দিন, ঠিক ততবারই তার মন প্রাণ সেই কথার বিরুদ্ধে বিদ্রোহ করে উঠেছে। মন চায় আরেকটু,
শুধু আর একটু থেকে যেতে এই পৃথিবীর মায়ায়, এই অপরূপ পৃথিবীতে আরও একবার রং দেখতে চায় সে। নিজের হাতে সেই রঙে নিজেকে সাজাতে চাই। জানে তো এই খেলা ফুরলে আর তো ফেরা হবে না, আর তো জন্ম হবে না। জন্ম যে একটি বাড়ি হয়। অসহায়ত্বে নাঝার সমস্ত শরীর এলিয়ে আসে। এই মুহূর্তে নাথার চোখ দুটি জীবনের শেষ আশ্রয়টুকু খুঁজছে। শিশুর মতো করুণ মরণাপন্ন দৃষ্টিতে সে তৌসিরের চোখে চোখ রেখে ফিসফিস করে বড্ড অসহায় ভঙ্গিতে জিজ্ঞেস করে, আমাকে বাঁচিয়ে রাখা যায় না? এখানে প্রশ্নে ছিল না কোনো অভিযোগ, ছিল শুধু এক আরতি, এক আকুল মিনতি। মৃত্যুর হিমশীতল দরজায় দাঁড়িয়ে জীবনের শেষ উষ্ণতার জন্য এক করুণ কাকুতি। এই আকুতি শুনে তৌসির উত্তরে কঠিন গলায় বলে, না, যায় না। তোর মতো ডাকাইতকে বাঁচানো সম্ভব না। মাফ করে দিন না আমাকে তৌসির, আমার বাঁচার খুব ইচ্ছে। এই পৃথিবীর একটুখানি সুখ অনুভব করার খুব আক্ষেপ। দিবেন প্রাণটা ভিক্ষে। তোর মতো নোবেল প্রাপ্ত গাদ্দারিনীরে বাঁচাইয়া রাখা আর নিজের গার্দনায় আজরাইল লইয়া ঘুরা একই কথা। আমাকে সত্যি মেরে ফেলবেন? তুই তো মীর জাফরের প্রো ভার্সন, তাই তোরে শুধু মারমু না, মাইরা তোরে মীর জাফরের কবরের পাশে কবর দিয়ে আসমো। নাঝা কিছু খুঁজে পায় না, আকুতি করে লাভ হবে না। তৌসির নির্দয় সে জানে। নাঝা হঠাৎই দুই হাতে তৌসিরের হাতে ধরা পিস্তলটা চেপে ধরে বলে, গুলি ছুড়ুন, ছুড়ুন বলছি। নাঝার হাত থেকে তৌসির পিস্তল সরাতে চাই। ট্রিগার টানা চাপ লাগলে গুলি চলে যাবে। তৌসির ওর হাত সরানোর চেষ্টা করে ধমকে বিষাক্ত গলায় বলে ওঠে, এ সিনাল স্যার, ট্রিগার টানা চাপ লাগবো? মারবেন তো মেরে দিন, মারুন বলছি। তৌসির ওর হাত থেকে ছাড়াতে চায়, কিন্তু নাঝা ছাড়ে না। ধস্তাধস্তির এক পর্যায়ে ঠাস করে বেজে ওঠে একটা শব্দ। দুজনের হাত থেকে করে পিস্তলটা মাটিতে পড়ে যায়। তৌসিরের শ্বাস বন্ধ হয়ে আসে, হাত পা অবশ হয়ে আসে। নাঝা আর ধরে রাখতে পারে না। অবশ হাত পা দিয়ে কি আর কোনো কিছু ধরে রাখা সম্ভব? চামড়ার নিচের স্নায়ুগুলো স্তব্ধ হয়ে যায় তৌসিরের। সারা শরীর হিমশীতল হয়ে আসে। নাঝার প্যাটের ডান দিকে বুলেট গেঁথে গেছে। ও নিজেই নিজেকে গুলি মেরে দিয়েছে। নাঝা দাঁড়িয়ে থাকতে পারে না, টলতে শুরু করে। প্যাটের ডান পাশে হঠাৎ আগুনের ফুলকে বিস্ফোরিত হয়ে গেছে। নাঝা কিছুই বুঝে উঠতে পারে না। এক মুহূর্ত আগেও পৃথিবীটা ছিল চলমান, আর এখন সবকিছুই থমকে গেছে। বাতাসের শব্দ, এমনকি নিজের নিঃশ্বাসও মনে হচ্ছে দূরে কোথাও আটকে গেছে। গুলির দাহ শরীরের ভেতর ছড়িয়ে পড়ছে আগুনের মতো। প্রতিটি স্নায়ুতে ব্যথার অস্ত্র গড়িয়ে নামছে। চাই চিৎকার করতে, কিন্তু গলা শুকিয়ে গেছে। ঠোঁট শুধু নিঃশব্দে কাঁপছে। নাঝা টলতে থাকে, আর তখনই ওর চোখে পড়ে নিজের প্যাটের ডান পাশে গাঢ় লাল রঙের ভেজা দাগ। সাদা ড্রেসের একাংশ রক্তে ভিজতে শুরু করেছে। রক্তটা প্রথমে ধীরে গড়িয়ে নামে, তারপর হঠাৎ ফিচফিচ শব্দে ফেটে বেরোতে লাগে। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে নাঝার। নাঝা দুই হাতে প্যাট চেপে ধরে তৌসিরের বুক থেকে সরে যায়। সরে যেতেই ফ্লোরে ওর রক্তাক্ত শরীরটা লুটিয়ে যায়। তৌসিরের ধরে রাখার শক্তি নেই আর। নাঝা মাটিতে পড়তেই তৌসির অনেক কষ্টের শক্তি জাগিয়ে এক হাত ওর হাতে টেনে ধরে অন্য হাতে ওর পেটে রক্তের ফোয়ারা যে ছুটছে সেখানে চেপে ওর মাথার পাশে বসে হন্তদন্ত হয়ে বলে, ও সিনাল, তুই কি করলি এটা? নাঝা, তুই এত সহজে মরতে পারস না। এই মন্দলোকের ঘর তোর করতে হইব। নাঝা, আমার লগে গাদ্দারি কইরা এমনে মরতে পারস না তুই? কেন গুলি করছস? তৌসিরের এই আহাজারি শুনে নাঝা খিলখিলিয়ে হেসে ওঠে। প্যাট থেকে হাত সরিয়ে রক্তাক্ত হাতে তৌসিরের গাল ছুঁয়ে বলে দিয়ে বলে, জানি মরতে আমায় হবেই। মেয়র সাহেব যদি মরে যায়, তার লাশটা আগুনে না পুড়ায় কবর দেবেন। প্যাট থেকে হাত সরিয়ে রক্তাক্ত হাতে তৌসিরের গাল ছুঁয়ে দিয়ে বলে, নাঝা, তোরে কে কইছে আমি তোরে মারমু? তুই আমার বউ, তোরে কেমনে মারমু আমি? আমার সাথে করা তোর সব দোষ মাফ। তালুকদার মাইয়া, আমার নিয়তি আমার বেলা বরাবরই বড্ড নিষ্ঠুর রে। তুইও আমার নিষ্ঠুর হবি? তুই আমার লগে গাদ্দারি করিস, সারা জীবন করিস। তুই গাদ্দারি কইরা আমারে শুধু জালে কেন, কবরেও পাঠাইয়া দিস। আমি অভিযোগ করবো না,
সত্যি বলতাছি, কোনো অভিযোগ করবো না। চোখ খোল কৈতরি, চোখ খোল, চোখ বন্ধ করিস না। এ বলেই তসির নাঝাকে কোলে তুলে নিতে থাকে। নাঝার গলা দিয়ে কথা বের হচ্ছে না। অনেক কষ্টে বা হাতে তসিরের গলা জোরে ধরে রক্তাক্ত হাতটা তসিরের গালে আবারও হাত রেখে মুচকি হেসে বলে, তসির সাপ, যদি ফিরতে পারি তাহলে আবারও বিশ্বাসঘাতকতার খেলা খেলবো আপনার সাথে। ওই খেলায় কিন্তু আমাকে রানী বানাতে হবে। তসির আর কিছু শুনে না, কলিজাটা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। এই মেয়ে কিভাবে বুঝবে যন্ত্রণার কথা? ও যে অনুভূতিহীন। তসিরের যে ভারী ব্যথা লাগছে বুকে, প্রাণটা কেউ বোধহয় টেনে হিঁচড়ে বের করে নিয়েছে। এই মুহূর্তে নাঝার প্যাট থেকে টলটলে রক্ত বের হচ্ছে। সাদা কামিজের ডান অংশ লাল রূপ নিয়েছে। তসিরের সাদা পাঞ্জাবিতে লাল দাগ লেগে গেছে। তসির ঘর থেকে বেরোতে বেরোতে ওকে শাসিয়ে বলে দেয়, তালুকদার মাইয়া, এভাবে মৃত্যুর অজুহাতে পালিয়ে গেলে হবে না। এই মন্দ লোকের নিন্দার সংসার তোমায় করতেই হবে। তসিরের চাপা কণ্ঠস্বর নাঝার কর্ণকুহরে প্রবেশ করে ঠিকই, কিন্তু সেই শব্দগুলিকে মস্তিষ্কে প্রক্রিয়াকরণ করার মতো সামান্য শক্তিও অবশিষ্ট নেই তার। সমস্ত প্রতিরোধ ভেঙে পড়ায় নাঝা ধীরে ধীরে মাথাটা তসিরের অভিষ্টের উষ্ণ মুখে এলিয়ে দেয়। সহসা পৃথিবীর আলো নিভে যায়। তার ক্লান্ত ভারী পাপড়িগুলো নেমে আসে। সে আপ্রাণ চেষ্টা করলো চোখ খোলা রাখতে, কিন্তু সে চেষ্টা এখন এক নিষ্ফল বিদ্রোহ মাত্র। নিজেকে গুলি করার কোনো ইচ্ছে ছিল না নাঝার, তবে নিয়তির কি নির্মম পরিহাস। সে নিজের বোকামের কাছেই বুঝি আজ পরাস্ত হয়ে গেল। ও দৃঢ়ভাবে বিশ্বাস করেছিল তসির তাকে এক মুহূর্তের জন্য বাঁচিয়ে রাখবে না। সেই ভয়ে নাঝা তসিরকে আঘাত করতে চেয়েছিল, কিন্তু যখন দেখল পিস্তল ঘুরে তসিরকে গুলি করে হত্যা করা অসম্ভব, তখন মৃত্যু ভয় তাড়িত হয়ে আত্মরক্ষার শেষ চেষ্টা হিসেবে সে নিজের দিকে এই বন্দুকের নল ঘুরে চালিয়ে দেয় জোর করে। কারণ ওর একমাত্র ধারণা ছিল তসির তাকে মারবেই, নিশ্চিতভাবে মারবেই। কিন্তু এখন এই শেষ সময়ে নাঝা গভীরতম সত্যটি প্রথমবার অনুধাবন করতে পারল। তসির তাকে মারত না, কখনোই না, কখনোই সে এত নিষ্ঠুর হতে পারত না। তসিরের বুকের উপর মাথা রেখে সে শুনতে পায় এক ভয়ালো ধ্বনি। তসিরের ভেতরের হৃৎপিণ্ডটা তীব্র ব্যাগে ঠাস ঠাস শব্দে আছড়ে পড়ছে। সে শব্দ নাঝার কানে এক ত্রাস সৃষ্টি করছে। তসিরের শরীর কাঁপছে, আর তার হৃদয় স্পন্দন বুঝে দিচ্ছে সে কতটা আতঙ্কিত, কতটা বিপর্যস্ত। নাঝার নাকটা তসিরের শার্টের বোতামের ফাঁকে তার বুকের উষ্ণ ত্বকে চেপে দেয়। মুহূর্তে এক তীব্র পরিচিত ঘ্রাণ নাঝার মস্তিষ্কের গভীরে আঘাত করে। হে ঘ্রাণ, হে ঘ্রাণ নাঝার কাছে পৃথিবীর সমস্ত ঐশ্বর্যের চেয়েও দামি। পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধিগুলোর এই পুরুষালী স্বাভাবিক ঘ্রাণের কাছে তুচ্ছ, যা তসিরের শরীর থেকে নিঃসৃত হয়, যা সে কোনো প্রসাধনী না মেখেও বহন করে। মুহূর্তের জন্য সমস্ত যন্ত্রণাকে উপেক্ষা করে নাঝা শেষবারের মতো যতটুকু সম্ভব বুক ভরে শ্বাস টানে। এই প্রিয়তম ঘ্রাণটা সে তার অস্তিত্বে ধারণ করে নেয়। নাঝাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে সাথে সাথে। এখন ফজরের আজানের স্বর ছড়াচ্ছে চারদিকে। তসিরদের নিজেদের ক্লিনিক আছে, সেখানেই নিয়ে এসেছে তসিরকে। নাঝার প্যাটের পাশ থেকে বুলেট বের করা হয়েছে। নাঝা বর্তমানে কেবিনে আছে রেস্টে, জ্ঞান ফেরেনি এখনো। তসিরের সাথে বিবিজান ওর বাবা এসেছেন। তাদের আসার পর রুদ্ররা সবাই এসেছে। সবাই বলতে নাজেম চাচা, মিনহাজ মামা, কারামত, নুহমানরা এসেছে। বিবিজান যখন জিজ্ঞেস করেছিলেন নাঝার গুলি লাগলো কিভাবে, তখন বিবিজানকে তসির মিথ্যা বলছে। জীবনে এই প্রথম সে একের পর এক মিথ্যা বলে যাচ্ছে বিবিজানকে, তা শুধুমাত্র নাঝার জন্য। আজ বলেছে তসির ট্রিগার টেনে মজা করছিল নাঝার সাথে, আর ভুলে নাঝার লেগে গেছে। অবশ্য বিবিজান এই কথা পুরোপুরি বিশ্বাস করেনি, তারপরেও ওকে খুব বাজেভাবে বকেছেন। ছোট্ট একটা মেয়ে, যদি বড় ধরনের ক্ষতি হয়ে যেত তাহলে কি হতো? তৌফিক তো নিজের বাবার হাতে মারও খেয়েছেন। ওর বাবা দুটো থাপ্পড় মাথায় মেরে বলেছেন যদি নাঝার কিছু হয় তাহলে তৌসিরের কিডনি বের করে উনি বেঁচে দিবেন। তৌসির সব বকা সহ্য করে নিচ্ছে। সত্য অর্থে এসব তৌসিরের গায়ে লাগছে না। তৌসিরের প্রান্ত লুটে আছে নাঝার কাছে। কলিজার খচানিটা কমছে না, বরং ক্রমাগত স্রোতের মতো বাড়ছে। তৌসির কিভাবে আর কাকে বা বলবে ও যে তার নাঝাকে আঘাত করেনি। নাঝা যে বড্ড বোকা,
নিজেই বোকামি করে নিজেই কষ্ট পেয়েছে। নাজহার কি, ও তো জ্ঞান শূন্য হয়ে ঘুমিয়ে আছে, কোনো কষ্ট কোনো ব্যথা অনুভব হচ্ছে না তার। সব তো তৌসিরের, সব দায় তো ওর। একে তো নাজহার এই অবস্থা, শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে, আরেক তো কতটি টাকা তৌসিরের যাবে। এই কষ্টের মধ্যেও তৌসির টাকার চিন্তাটাও করছে। কি আর করা, টাকা তো যাবেই, বউটা সুস্থ থাকলেই হলো। তৌসির কেবিনের সামনে করিডোরের বেঞ্চে হেলান দিয়ে বসে আছে, বুকে 2 হাত গুজে ঠান্ডা হয়ে। পাশেই নাজহার বাবা আর ওর মাস্টার চাচ্চু আর তালহা ভাই বসে আছেন। রাত 1টার সময় কল গিয়েছে তাদের কাছে, নাজহার গুলি লেগেছে। সিদ্দিক সাহেব সামনে যাদের পেয়েছেন তাদেরকে নিয়ে চলে এসেছেন। এসে ওনারা অনেক গলাবাজিও করেছেন বটে, তবে তৌসির তাদের একান্তে নিয়ে সাফ সাফ বলেছে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।